প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, যে অধ্যায়টির নাম হলো পরিমাপ। আমরা এর আগে চতুর্থ পঞ্চম শ্রেণীতে পরিমাপের প্রাথমিক বিষয় কিছু নিয়ে পড়েছিলাম, সেটা অনেক দিন আগে। তোমাদের মনে আছে কিনা জানি না। ষষ্ঠ শ্রেণীতে এই সংক্রান্ত কোনো সমস্যার অনুশীলনী তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ে ছিল না, সেজন্য সেই চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে পড়া বিষয়গুলো কিছু রিমাইন্ডার আমরা দেওয়ার চেষ্টা করব, স্মরণ করার চেষ্টা করব এবং নতুন কিছু জানার চেষ্টা করব। ঠিক আছে? পরিমাপ জিনিসটা কি? আসলে আমরা পরিমাপ বলতে কি বুঝি? আমরা দৈনন্দিন জীবনে অনেক সময় আমরা কাপড় কিনতে যাই, আমরা কোনো তরল পদার্থ কিনতে যাই, আমরা কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস চাল ডাল কিনতে যাই। ঠিক আছে? সেগুলো আমরা যে এককে মাপা হয় অর্থাৎ ওজন করা হয়, সেটা হলো যে পরিমাপ। মেপে দেওয়া, অনেক কিছু মেপে দেওয়া হলো কি পরিমাপ। যেমন আমি একটা কাপড় কিনতে গেলাম, যদি আমি একটা লম্বা একটা কাপড় কিনতে যাই, সেখান থেকে যদি বলে যে আমাকে 1 গজ বা আমার যতটুকু প্রয়োজন 1 গজ 2 গজ বা 1 মিটার 2 মিটার, যে আমাদেরকে এরকম করে আমরা দিতে বলি, তো তখন কি করে দোকানদার সেখান থেকে গজ বললে গজ অথবা মিটারে আমাদেরকে মেপে কেটে ওই অংশটুকু অনেক বড় একটা কাপড়ের ধান থেকে কিছু অংশ কেটে আমাদেরকে দেয়। ঠিক আছে? অনুরূপভাবে আমরা যদি কোনো লোক থেকে তরল পদার্থ যেমন দুধ, তেল ইত্যাদি জিনিস কিনতে যাই, তাহলে আমরা সেটা কি করি? বলে যে আমাকে 1 লিটার তেল দেন অথবা 2 লিটার তেল দেন অথবা 1 লিটার দুধ দেন। এটা আমরা ওইগুলো ওই লিটারে পরিমাপ করি। ঠিক আছে? অনুরূপভাবে আমরা চাল ডাল কিনতে গেলে আমরা কি বলি? যে আমাদের 1 কেজি চাল দেন, 1 কেজি ডাল দেন, এরকম করে আমরা বলি। তাহলে আজকে আমরা এই যে ওজন জিনিসগুলো আমরা মাপি, কোনোটা দৈর্ঘ্য মাপি, কোনোটা তরল পদার্থ মাপি, কোনোটার চাল ডাল মাপি, এই পরিমাপ সংক্রান্ত আলোচনাটা আমরা আজকে করব। আমরা আজকে প্রথমেই পড়ব দৈর্ঘ্যের পরিমাপ। ঠিক আছে? দৈর্ঘ্য পরিমাপের দুটি পদ্ধতি প্রচলিত আছে, একটি হলো ব্রিটিশ পদ্ধতি আর একটি হলো কি মেট্রিক পদ্ধতি। তাহলে ব্রিটিশ পদ্ধতিতে আমরা যে দৈর্ঘ্য পরিমাপের জন্য যে এককগুলো আমরা ব্যবহার করি সেগুলো হলো কি গজ, ফুট, ইঞ্চি। আর মেট্রিক পদ্ধতি অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতি বলা হয়, মেট্রিক পদ্ধতিকে ইন্টারন্যাশনাল সিস্টেম বা আন্তর্জাতিক পদ্ধতি বলা হয়। সেই পদ্ধতিতে মেট্রিক পদ্ধতিতে আমরা দৈর্ঘ্য পরিমাপের জন্য যে এককগুলো ব্যবহার করি সেগুলো হলো কি কিলোমিটার, মিটার এবং সেন্টিমিটার। তাহলে আমাদের যে এই মেট্রিক পদ্ধতিতে আমরা যে মিটার বলতেছি, সেই মিটারের পরিমাপটা কিভাবে আসলো সেটা তোমাদের বইয়ে আছে। দেখো, পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা বরাবর বিষুবরেখা পর্যন্ত, অর্থাৎ তোমরা যদি গ্লোব দেখে থাকো, তোমাদের বই এখানে আছে, এই যে গ্লোবের মতন একটা দেখা যাচ্ছে। এখানে যে এই যে উপর থেকে নিচের দিকে যে রেখাগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় দ্রাঘিমা। ঠিক আছে? আর পেট বরাবর যে দাগটা আছে সেটাকে বলা হয় কি বিষুবরেখা। ঠিক আছে? তাহলে যে দ্রাঘিমা রেখা থেকে ফ্রান্সের রাজধানী বলা হয়েছে পৃথিবীর উত্তর মেরু থেকে, অর্থাৎ এই যে উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা পর্যন্ত, দ্রাঘিমা বরাবর বিষুবরেখা পর্যন্ত, এই যে পেট বরাবর বিষুবরেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের 1 ভাগকে মিটার হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা বরাবর বিষুবরেখা পর্যন্ত এই দূরত্বটাকে 1 কোটি ভাগ করা হয়েছে। সে 1 কোটি ভাগের 1 ভাগকে কি করা হয়েছে? মিটার হিসেবে গণ্য করা হয়েছে। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। এখন এখানে লেখা আছে মিটার। 1 মিটার সমান হলো কি উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত মোট দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগ। এই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে, প্রাথমিক বিষয়গুলো, কারণ এগুলো কি বহু নির্বাচনীতে আসে। আচ্ছা, এখন এই যে 1 মিটার দৈর্ঘ্য, এটা আমরা পৃথিবীর সব দেশে কিভাবে আমরা এটা কি করি যে মেনে চলবো, সেজন্য করা হয়েছে কি, যেহেতু এই পদ্ধতিটা ফ্রান্সের থেকে শুরু হয়েছে, সেজন্য প্লাটিনাম ও
প্লাটিনাম ও ইরিডিয়াম ধাতুর সংমিশ্রণে একটা 1 মিটার 1 কোটি ভাগের 1 ভাগ মিটারের দৈর্ঘ্যের সমান একটি মিটারের আসল নমুনা তৈরি করা হয়েছে এবং এই নমুনাটি পৃথিবীর সব এই এককটি মিটারের এককটি পৃথিবীর সব দেশের জন্য আদর্শ বা স্ট্যান্ডার্ড রূপে গণ্য করা হয়েছে। আর এই যে দণ্ড একটি তৈরি করা হয়েছে এটি ফ্রান্সের জাদুঘরে সংরক্ষিত করা হয়েছে এবং এটার অনুরূপ প্রত্যেকটা একটা মিটারের দৈর্ঘ্য পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে এইটাকে একক হিসেবে ব্যবহার করা হয়। এই আসল মানদণ্ডটা কোথায় আছে? প্যারিসের জাদুঘরে সংরক্ষিত আছে। বিভিন্ন দেশের প্রয়োজনে আদর্শ নমুনা থেকে স্থানীয় নমুনা তৈরি করা হয়েছে, অর্থাৎ মূল 1 মিটারের যে দৈর্ঘ্য প্লাটিনাম এবং ইরিডিয়াম দিয়ে তৈরি করা হয়েছে সেটা ফ্রান্সের জাদুঘরে সংরক্ষিত আছে। এখন পৃথিবীর বিভিন্ন দেশে যখন প্রয়োজন হয়েছে তখন কি করছে, ওইটার মতন করে একটা নমুনা তৈরি করে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এখন আমরা দৈর্ঘ্যের যে বিভিন্ন পরিমাপ অর্থাৎ মেট্রিক পদ্ধতিতে এই মিটারের মধ্যে মিটার, কিলোমিটার, সেন্টিমিটার এটার মধ্যে অনেকগুলো সম্পর্ক আছে, আমরা এখন সেটা সম্পর্কে জানব। দেখো বোর্ডে মেট্রিক পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতির বিভিন্ন একক আমি লিখেছি, সেখানে আমরা প্রথমেই দেখি আমরা মেট্রিক পদ্ধতিতে যেটি দৈর্ঘ্য পরিমাপের সর্বোচ্চ একক সেটি হলো যে কিলোমিটার। 1 কিলোমিটার সমান হলো 10 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার সমান হলো 10 ডেকামিটার, 1 ডেকামিটার সমান হলো 10 মিটার, 1 মিটার সমান হলো 10 ডেসিমিটার, 1 ডেসিমিটার সমান হলো 10 ডেসিমিটার, 10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান হলো 10 মিলিমিটার। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখার জন্য আমরা যখন পড়েছিলাম তখন থেকে একটা ছড়ার মতন জিনিস পড়া হয়। এই জিনিসটা মনে রাখলে তুমি এই উপর থেকে নিচে অথবা নিচের থেকে উপরের দিকে এই অঙ্কগুলো সম্বন্ধে যেতে পারবে। সেটা হলো যে কি, কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলাইয়া দিয়ে হলো কি কিলোমিটার, তাহলে আমি যদি কিলাইয়া থেকে হেকাইয়া, হেকাইয়া মানে কি হেক্টোমিটার, আমি কিলাইয়ার থেকে হেক্টোমিটারে যদি যাই প্রতিটা হলো যে 10 গুণ, কিলাইয়ের থেকে হেকাইয়া 10 গুণ, হেকাইয়ের থেকে ডাকাত 10 গুণ, ডাকাত মানে হলো কি ডেকামিটার, ডাকাতকে ডেকামিটার ধরছি, মারিলে মানে হলো মিটার, দেশে মানে হলো ডেসিমিটার, শান্তি মানে হলো সেন্টিমিটার, মিলিবে মানে হলো মিলিমিটার। অর্থাৎ আমাকে যদি এখন বলা হয় কিলাইয়া অর্থাৎ কিলোমিটার থেকে তুমি মিটারে যাও, তাহলে দেখো কিলোমিটার থেকে মিটার, কিলোমিটার 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার, আবার 1 হেক্টোমিটার সমান 10 ডেকামিটার, আবার 1 ডেকামিটার সমান 10 মিটার। তাহলে এখানে 10 এখানে 10 এখানে 10, এই তিনটা 10 গুণ করলে আমি কিলোমিটার থেকে কোথায় চলে যেতে পারবো, সরাসরি মিটারে চলে যেতে পারবো। সেজন্য এটা মনে রাখার জন্য এই ছড়াটা আমরা যখন পড়েছিলাম তখন থেকেই আমরা এটা শিখেছি। এরপর আমরা দেখি এখন ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্যের সর্বোচ্চ একক কি। আমরা মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের সর্বোচ্চ একক হলো কিলোমিটার, আর আরো অন্য একক আছে। এখন পর্যন্ত আমরা যেটা জানবো সেটা হলো তোমার এখানে হলো 1 কিলোমিটার, আর ব্রিটিশ পদ্ধতি হলো মাইল। ঠিক আছে, 1 মাইল সমান হলো কি 1760 গজ, আবার 1 গজ সমান হলো কত 3 ফুট, আবার 1 ফুট সমান হলো 12 ইঞ্চি। ঠিক আছে, এরপর আরো কতগুলো একক আছে যেগুলো সমুদ্রের মধ্যে দূরত্ব অথবা সমুদ্রের দৈর্ঘ্য মাপার জন্য, যেটাকে নটিক্যাল মাইল বলা হয়, সেটা আমরা পরবর্তীতে শিখব। ঠিক আছে, আচ্ছা এইটা গেল আমাদের ব্রিটিশ পদ্ধতি এবং মেট্রিক পদ্ধতির মধ্যে যে এককগুলো আছে দৈর্ঘ্য পরিমাপের, সেগুলো সম্পর্কে পরিচিতি। তাহলে তোমরা এই জিনিসটা মনে রাখার জন্য তোমরা যদি এই ছড়াটা মনে রাখতে পারো তাহলে তোমরা এটা পারবা। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা দেখব এই দুটার মধ্যে সম্পর্ক, অর্থাৎ মেট্রিক পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতির মধ্যে কিভাবে আমরা তুলনা করব, অর্থাৎ কিভাবে আমরা একটার থেকে আরেকটাতে যাব, সেটা আমরা এখন দেখব। আমরা এখন দেখব মেট্রিক পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতির মধ্যে একটা থেকে ব্রিটিশ থেকে কিভাবে মেট্রিকে যাব এবং মেট্রিক থেকে কিভাবে ব্রিটিশ পদ্ধতিতে আসবো সেগুলোর কিছু সম্পর্ক। যেমন আমাদের এখানে লেখা আছে 1 ইঞ্চি সমান কি। আমাকে যদি বলা হয় ইঞ্চি থেকে তুমি ব্রিটিশ পদ্ধতি যে কোনো কিছুতে যাও, কিলোমিটারে যাও, মিটারে যাও, সেন্টিমিটারে যাও, তাহলে সেটা আমরা 1 ইঞ্চি থেকে যদি যে শুরু করি তাহলে হবে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। প্রায় প্রায় কেন লেখা হয়েছে, কারণ এটা কাছাকাছি, এটা আরো বেশিও হইতে পারে কমও হতে পারে, সেজন্য কাছাকাছি। আবার 1 মাইল, অর্থাৎ এগুলো ছিল আমাদের কি ব্রিটিশ পদ্ধতি, ইঞ্চি এবং মাইল ছিল ব্রিটিশ পদ্ধতি। 1 মাইল সমান আমি যদি কিলোমিটারে যাই, মেট্রিক পদ্ধতিতে যাই, তাহলে হবে কি 1.61 কিলোমিটার প্রায়। ঠিক আছে, অনুরূপভাবে আমি যদি মিটার থেকে এখন অর্থাৎ মেট্রিক পদ্ধতি থেকে যদি ব্রিটিশ পদ্ধতিতে যাই, তাহলে 1 মিটার সমান পাবো 39.37 ইঞ্চি
প্রায়, ঠিক আছে। আবার 1 কিলোমিটার সমান হবে 0.62 মাইল প্রায়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে কিলোমিটার এবং মাইল এই দুইটার মধ্যে মেট্রিক পদ্ধতিটা ছোট আর ব্রিটিশ পদ্ধতিটা কি বড়, ঠিক আছে। অনুরূপভাবে এখানেও দেখা যাচ্ছে ইঞ্চির সাথে যদি আমি সেন্টিমিটারের তুলনা করি তাহলে ইঞ্চিটা বড়, সেন্টিমিটারটা ছোট, ঠিক আছে। এরপর আমরা চলে যাব এই যে দৈর্ঘ্য পরিমাপের মধ্যে যে আমরা কোনো জিনিসের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব এবং ক্ষেত্রফলের ব্রিটিশ ও মেট্রিক পদ্ধতির মধ্যে সম্পর্ক। আমরা প্রথমে দেখি ক্ষেত্রফল জিনিসটা কি এবং ব্রিটিশ পদ্ধতিতে এটা আমরা কিভাবে বের করব। ক্ষেত্রফলটা হলো যে কোনো একটি জায়গার কতটুক জায়গা ওইখানে আছে। যেমন মনে করো এখানে আমরা একটা লিখলাম বর্গক্ষেত্রের মতন দেখতে পাচ্ছ, এটাতে এটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি, এটাকে প্রস্থ ধরি, দুইটা জিনিস থাকে দৈর্ঘ্য এবং প্রস্থ। যেই জায়গাটির দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, ঠিক আছে, ওই দুটোটা গুণ করলে আমরা যে জায়গাটা পাবো সেটাকে বলে যে কি ক্ষেত্রফল। অর্থাৎ আমরা যদি ব্রিটিশ পদ্ধতিতে বলি আমার এদিকে দৈর্ঘ্য যদি 1 ইঞ্চি হয়, প্রস্থ যদি 1 ইঞ্চি হয়, তাহলে এর ক্ষেত্রফল কত? দৈর্ঘ্যের সাথে প্রস্থ যদি গুণ করে 1 এর সাথে 1 গুণ করলে কত হবে? 1। ইঞ্চির সাথে ইঞ্চি গুণ করলে কি হবে? এটা আমরা যদি বীজগণিত করি এর সাথে 1 গুণ করলে কি লিখি? a গুণ a সমান কত? a স্কয়ার না? এটাকে বাংলায় বলা হয় বর্গ, ঠিক আছে। তাহলে আমরা লিখব ক্ষেত্রফল হবে কত? এটার ক্ষেত্রফল হবে 1 বর্গ ইঞ্চি, ঠিক আছে। অনুরূপভাবে যার দৈর্ঘ্য 1 ফুট, প্রস্থ 1 ফুট, তার ক্ষেত্রফল হবে 1 বর্গ ফুট। যার দৈর্ঘ্য 1 গজ, প্রস্থ 1 গজ, তার ক্ষেত্রফল কত হবে? 1 বর্গ গজ। যার দৈর্ঘ্য 1 মাইল, প্রস্থ 1 মাইল, সেটাকে কি বলা হয়? 1 বর্গ মাইল, ঠিক আছে। অর্থাৎ এখানে যেই জায়গাটা আছে সেটা হলো ক্ষেত্রফল। এখন মেট্রিক পদ্ধতিতে দেখি, যদি দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? 1 বর্গ সেন্টিমিটার। দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার হলে কত হবে? 1 বর্গ মিটার। দৈর্ঘ্য 1 কিলোমিটার, প্রস্থ 1 কিলোমিটার হলে ক্ষেত্রফল কত হবে? 1 বর্গ কিলোমিটার, ঠিক আছে। এগুলো হলো কি আমাদের দৈর্ঘ্যের পরিমাপের একক। এরপর আমরা দেখব এখন এই যে অর্থাৎ ব্রিটিশ পদ্ধতি এবং মেট্রিক পদ্ধতির মধ্যে এগুলো কিভাবে আবার সম্পর্কগুলো আদান প্রদান করা যায়, একটার সাথে একটা সম্পর্ক কিভাবে আমরা বের করব। এখন আমরা যে ক্ষেত্রফলের মধ্যে ব্রিটিশ ও মেট্রিক পদ্ধতির এককগুলোর মধ্যে আমরা সম্পর্কগুলো দেখব। এখানে দেখো 1 বর্গ ইঞ্চি, তার মানে কি যেই জায়গাটির দৈর্ঘ্য 1 ইঞ্চি, প্রস্থ 1 ইঞ্চি, সেটা হলো 1 বর্গ ইঞ্চি। সে 1 বর্গ ইঞ্চি সমান কত হবে? 6.45 বর্গ সেন্টিমিটার প্রায়। আবার 1 বর্গ ফুট সমান কত হবে? 929 বর্গ সেন্টিমিটার প্রায়। 1 বর্গ গজ সমান কত হবে? 0.84 বর্গ মিটার প্রায়। এখন এগুলো ছিল ব্রিটিশ পদ্ধতি থেকে কোথায় সম্পর্কটা? ব্রিটিশ পদ্ধতির সাথে মেট্রিক পদ্ধতি। এখন মেট্রিক পদ্ধতির সাথে ব্রিটিশ পদ্ধতির সম্পর্কটা দেখি। 1 বর্গ সেন্টিমিটার সমান 0.155 বর্গ ইঞ্চি প্রায়। 1 বর্গ মিটার সমান 10.76 বর্গ ফুট প্রায়। 1 হেক্টর সমান 2.747 একর প্রায়। আমরা এখন এই দুইটা জিনিস আমরা নতুন করে জানলাম, সেটা হলো যে একটা হলো হেক্টর, একটা হলো একর। পরবর্তী ক্লাসে 8ম শ্রেণীতে তোমরা এগুলো দিয়ে আবার বর্গমিটারের সাথে এটা সম্পর্ক পাবা, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যায়ে যেটা পড়লাম দৈর্ঘ্যের পরিমাপ, দৈর্ঘ্যের একক এবং জায়গার ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক, আর এগুলো উভয়ের মধ্যে ব্রিটিশ এবং মেট্রিক পদ্ধতির মধ্যে সম্পর্ক। এরপরে আমরা চলে যাব ওজন পরিমাপের এককের মধ্যে। আমরা এখন দেখব ওজন পরিমাপের বিভিন্ন একক। মেট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের একটি একক হলো গ্রাম। এছাড়াও আরো দুটি বড় একক আছে, সেটি হলো মেট্রিক পদ্ধতিতে দুটি বড় একক হলো কুইন্টাল ও মেট্রিক টন। অর্থাৎ আমরা কোনো ছোট জিনিস পরিমাপ করার জন্য, ক্ষুদ্র জিনিস পরিমাপ করার জন্য আমরা গ্রাম ব্যবহার করব। এছাড়া একটা বড় একক আছে, সেটা হলো কিলোগ্রাম। এবং বেশি পরিমাণ ওজন পরিমাপ করার জন্য আমরা যে এককগুলো ব্যবহার করব সেগুলো হলো কুইন্টাল এবং মেট্রিক টন। আরেকটা জিনিস আছে আমাদের, তরল পদার্থকে আবার কি করে ওজন করতে হয়। তরল পদার্থ আমরা জানি, বলেছিলাম যে আমরা কি করব লিটারে, আমরা যখন তরল পদার্থ দুধ, তেল এগুলো
বাজার থেকে কিনে আনি সেগুলো আমরা লিটারে নিয়ে আসি। এখন এইটার সাথে আমাদেরকে যদি আবার ওজন করতে বলা হয় তখন সেক্ষেত্রে আমরা এদের সম্পর্কটা কীভাবে বের করবো, সেটা হলো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হবে 1 গ্রাম। অর্থাৎ কোনো একটা জায়গার তাপমাত্রা যদি 4 ডিগ্রি সেলসিয়াস থাকে, আর একটা কথা আছে, এবং পানিটা যদি বিশুদ্ধ হয়, কোনো ভেজাল না থাকে, তাহলে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হবে 1 গ্রাম। এখন এখানে আরেকটা যে একক আসছে ঘন, তো কারণ আমরা পড়েছিলাম ক্ষেত্রফলের সময় বর্গ, এখন আসলো ঘন। ঘন জিনিসটাকে আমরা দেখি, আমরা যদি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য 1 একক, প্রস্থ একক, আমরা যদি এটি 1 সেন্টিমিটার বলি, প্রস্থ 1 সেন্টিমিটার বলি, এবং এখানে আরেকটা জিনিস, এরকম করে একটা যদি বক্স আমরা করি, তাহলে দেখো এটা কি পাচ্ছি, এটা একটা ঘন বস্তু। অর্থাৎ যার কি আছে, 3টা আছে। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এখানে এই সামনের পৃষ্ঠে যেটা আছে সেখানে দৈর্ঘ্য একটা আছে, একটা কি প্রস্থ আছে, ঠিক আছে। আর আমরা যদি ডাস্টারটা দেখি, তাহলে দেখো ডাস্টারের মধ্যে কি আছে, এদিকে এটা দৈর্ঘ্য, এটা কি প্রস্থ, আবার এদিকে একটা উচ্চতা আছে না, ঠিক আছে। এই 3টা জিনিস, অর্থাৎ একটি আয়তাকার ঘনবস্তুর 3টা জিনিস গুণ করলে আমরা কি পাবো, আয়তন পাবো, এবং এটাকে বলে যে ঘন। যেমন এখানে যদি আমার এটা যদি দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার হয়, ক্ষেত্রফলের সময় আমরা কি করছিলাম, 1 সেন্টিমিটারের সাথে 1 সেন্টিমিটার গুণ করছি, বর্গ হয়েছে, ঠিক আছে। আর যখন 3টা গুণ করবো তাহলে কি হবে, আমরা বীজগণিতে যদি বলি কিউব হবে, এই কিউবের বাংলা হলো কি ঘন, ঠিক আছে। তাহলে এই যে এইখানে আমি যে চিত্রটা আঁকছি, এটা দেখো একটা বক্সের মতন, এখানে দৈর্ঘ্য আছে 1 সেন্টিমিটার, প্রস্থ আছে 1 সেন্টিমিটার, আবার উচ্চতা আছে 1 সেন্টিমিটার, তিনটা গুণ করলে এটার ভিতরে যেই অংশটুকু পাবো সেটাকে বলা হয় কি আয়তন, ঠিক আছে। এখন ওজন পরিমাপের কিলোমিটার, মিটারের মতন, সেন্টিমিটারের মতন আরো কিছু একক আছে, আমরা এখন সেটা দেখব। আমরা ওজন পরিমাপের ক্ষেত্রে সবচেয়ে বড় একক থেকে ছোট এককের দিকে আসছি। তোমাদের বই যেটা ওজন পরিমাপের মেট্রিকের একাকগুলি দেওয়া আছে, সেটা ছোট থেকে বড় দিকে গেছে, ঠিক আছে। কারণ আমরা দেখি বড় একক, আমাদের ওজন পরিমাপের সবচেয়ে বড় একক ছিল মেট্রিক টন। 1 মেট্রিক টন সমান হবে কি 10 কুইন্টাল। আবার আমি এটাও বলতে পারি 1 মেট্রিক টন সমান হবে 1000 কিলোগ্রাম। অর্থাৎ আমরা বলতে পারি 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম, অথবা 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল, আবার 10 কুইন্টাল সমান কি 1000 কিলোগ্রাম। 1 কুইন্টাল সমান কত, 100 কিলোগ্রাম। তাহলে দেখো এখান থেকে আমরা বের করতে পারি 1 কুইন্টাল সমান যদি 100 কিলোগ্রাম হয়, তাহলে 10 কুইন্টাল সমান কত হবে, 100 গুণ 10 সমান 1000 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম সমান হলো 10 হেক্টোগ্রাম। আবার 1 কিলোগ্রাম থেকে যদি আমরা সরাসরি গ্রামে চলে যাই, তাহলে হবে কত, 1000 গ্রাম। কারণ এখান থেকে দেখো, এখান থেকে এখানে 10, এখান থেকে এখানে 10, এখান থেকে এখানে 10, এই 3টা 10 গুণ করলে কি পাবো, এই 3টা 10 গুণ করলে আমরা পাবো কি গ্রাম, ঠিক আছে। তাহলে এখন আবার দেখি, 1 হেক্টোগ্রাম সমান হলো 10 ডেকাগ্রাম, 1 ডেকাগ্রাম সমান হলো 10 গ্রাম, 1 গ্রাম সমান হলো 10 ডেসিগ্রাম, 1 ডেসিগ্রাম সমান হলো 10 সেন্টিগ্রাম, 1 সেন্টিগ্রাম সমান হলো 10 মিলিগ্রাম। আমাদের অঙ্ক করার সময় এই এককগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এগুলো মুখস্থ করলে হবে না। আমি যে কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে একটা ফর্মুলা লিখে দিয়েছি, অথবা তুমি এটাকে নতুন করে আর একটা কোনো এরকম ফর্মুলা বের করে এটা মনে রাখার চেষ্টা করবা। একটা বের করতে পারলে একটা থেকে 3টাই বের করা যাবে। অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপের সময় আমরা ব্যবহার করতে পারবো, ওজন পরিমাপের সময় ব্যবহার করতে পারবো, এবং কি তরল পদার্থ পরিমাপের সময় ওই একই সূত্র থেকে আমরা সবগুলো বের করতে পারবো, ঠিক আছে। এরপর আমরা এখন চলে যাব তরল পদার্থের পরিমাপের জন্য যে এককগুলো ব্যবহার করা হয়, সেক্ষেত্রেও কি আমরা এই জিনিসটা শুধু একটু মনে রাখবো। এটা দেখো, আমি এটা লিখে দিচ্ছি না, এখানে আমরা এই মেট্রিক টন থেকে আসবো না, আমরা আসবো এখান থেকে। এখানে আছে কি কিলোগ্রাম, তখন আমরা কিলোগ্রামের জায়গায় লিখবো কিলো লিটার, তাহলে হবে কি 10 হেক্টোলিটার। 1 হেক্টোগ্রাম আছে, আমরা লিখবো 1 হেক্টোলিটার সমান 10 ডেকা লিটার। 1 ডেকা গ্রাম আছে, আমরা লিখবো কি 1 ডেকা লিটার সমান 10 লিটার। গ্রামটা হয়ে যাবে কি লিটার। অর্থাৎ গ্রামটা হবে ওজন পরিমাপের সময় গ্রাম, দৈর্ঘ্য পরিমাপের সময় মিটার, এবং কি তরল পদার্থ পরিমাপের সময় লিটার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 1 লিটার সমান কত হবে, 10 ডেসিলিটার। 1 ডেসিলিটার সমান কত হবে, 10 সেন্টিলিটার। 1 সেন্টিলিটার সমান কত হবে, 10 মিলিলিটার, ঠিক আছে। এইভাবে করে আমরা তরল পদার্থের যে পরিমাপ আছে সেগুলো আমরা বের করব, ঠিক আছে। এখন আমাদের আরেকটা কিছু জিনিস লাগবে, আমরা যে বলছিলাম ক্ষেত্রফল, আয়তন, এগুলো কিভাবে বের করব, এগুলোর কিছু সূত্র আছে, আমরা এখন সেগুলো জানবো। অর্থাৎ আমরা যে দৈর্ঘ্য পরিমাপের সময় যে বর্গমিটার বের করছিলাম, যেটা একটা দেখাইছিলাম,
সেই জিনিসটা ছিল শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ, ঠিক আছে, অর্থাৎ 1 বর্গ মিটার কেমনে হয় সেটা দেখেছিলাম। এখন আমাদের এই যে ক্ষেত্রফল বের করার জন্য বিভিন্ন ধরনের আমাদের চিত্র থাকতে পারে, সেগুলো আমরা কিভাবে বের করবো এখন সেটা দেখ। আমরা এখন বিভিন্ন জিনিসের অর্থাৎ বিভিন্ন চিত্রের, এখানে 3টা চিত্র আছে, এই ধরনের চিত্রগুলোর ক্ষেত্রফল কিভাবে বের করব সেই সূত্রগুলো আমরা এখন দেখব। যেমন দেখো একটা আয়তক্ষেত্র, তাহলে আগে আমাকে জানতে হবে আয়তক্ষেত্র কাকে বলে, অর্থাৎ যেই চতুর্ভুজের আয়তক্ষেত্র কি, যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। এখানে 2টা জিনিস আছে, একটা হলো দৈর্ঘ্য এবং একটা হলো কি প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি L হয়, লেন্থ দৈর্ঘ্য দিয়ে বোঝাচ্ছে লেন্থ, আর প্রস্থ বি ব্রেথ প্রস্থ, ঠিক আছে। এই 2টা জিনিস যদি জানি তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হবে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ L * B। অবশ্য মনে রাখবা ক্ষেত্রফলের সময় এককটা কি হবে বর্গ একক। এখন বর্গ একক বলতে কি বোঝায় আমরা এর আগে জেনেছি, যদি আমাদের দৈর্ঘ্য ইঞ্চিতে দেওয়া থাকে, প্রস্থ ইঞ্চিতে দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল কি হবে এত বর্গ ইঞ্চি, মিটারে দেওয়া থাকলে এত বর্গ মিটার। এটা অবশ্যই মনে রাখবা। এখানে যদি তুমি মিটার লিখো বর্গটা না লিখো তাহলে তোমার একক ভুল হওয়ার জন্য তোমার পরীক্ষায় কি নাম্বার কাটা যাবে, ঠিক আছে। এখন দেখো সামান্তরিক। সামান্তরিক কাকে বলে, যে আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো কি, বিপরীত কোণগুলো সমান। আগে ছিল বিপরীত কোণগুলো সমকোণ আর এখন এটা কি সমান। তাহলে এইটাও একটা সামান্তরিক হতে পারে, কিন্তু এই চিত্রটা একটু এরকম করে রাখলাম, যেখানে সামান্তরিক একটু বাঁকা করে থাকলে এখানে একটা উচ্চতা আছে, যেখানে আমাদের এখানে প্রস্থটা ছিল সেটা এখানে উচ্চতা। তাহলে এইটাও কাছাকাছি এক আয়তক্ষেত্রের মতোই। এখানে আমরা বলছিলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর এখানে বলতেছি কি ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা। এখানে এই আমার প্রস্থটাই কি, এটা উচ্চতা, ঠিক আছে। এখন দেখো ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল কি, ত্রিভুজের মধ্যে কি আছে, এখানে 3টা রেখা দ্বারা সীমাবদ্ধ, নিচে যেটা আছে সেটাকে আমরা ভূমি বলি, ভূমিকে এখানে বি অর্থাৎ ব্রেথ, আর উচ্চতা হলো এইচ দ্বারা প্রকাশ করছি, এইচ দিয়ে মানে হলো কি হাইট। তাহলে আমরা যদি এই 2টা জিনিস জানি, ভূমি এবং উচ্চতা জানি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, এখন ভূমি গুণ উচ্চতা এটা কোত্থেকে আসলো, এটা দেখো এটার সাথে যদি মিলাই, আমি সামান্তরিকের সাথে যদি মিলাই তাহলে ভূমি গুণ উচ্চতা এখানেও আছে। আবার এটা যদি আয়তক্ষেত্রের সাথে মিলাই তাহলে এটা কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে হাফ কেন, অর্থাৎ 2/1 কেন, অর্থাৎ এই আমি যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করি এটাতে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কি আমার ত্রিভুজের ক্ষেত্রফল বের হবে। সেটা আমরা এখান থেকে লিখতে পারি। এখানে যদি আমি একটা দাগ দিই, দেখো এখানে কি হয়ে গেছে, এই আয়তক্ষেত্র যদি কোণাকুণি আমরা একটা রেখা আঁকি তাহলে এইখানে এই আয়তক্ষেত্রটা 2 ভাগ হয়েছে। দেখো যেহেতু এটা আয়তক্ষেত্র তাহলে এই দাগটা এটাকে বলা হয় কর্ণ, এইটাই আয়তক্ষেত্রটাকে কি করছে সমান 2 ভাগে ভাগ করছে। তাহলে এইটা যদি আমি মুছে দিই এখন, তাহলে এটা এখন কি হয়ে গেছে একটা ত্রিভুজ হয়ে গেছে না। তাহলে কি প্রস্থ গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এখানে ভূমি গুণ উচ্চতা। তাহলে আমি কি বললাম, এটা কার অর্ধেক, আয়তক্ষেত্রের অর্ধেক, ঠিক আছে। তাহলে আমরা এরকম আরো অনেক চিত্র আছে, সেগুলোর ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে সেটা আমরা উপরের দিকে ক্লাসে গেলে পাবো, ঠিক আছে। আজকে আমি তোমাদের এই পরিমাপ অধ্যায়ের বিভিন্ন একক এবং এদের মধ্যে সম্পর্ক, ক্ষেত্রফল নির্ণয়, এই বিষয়গুলো অর্থাৎ প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আমরা অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমস্যাগুলোর সমাধান করতে পারবো বলে আশা করি, ঠিক আছে। আমি আশা করি আজকে তোমরা এই পাঠটা বুঝতে পেরেছো এবং তোমাদের বইয়ে বিষয়গুলো আছে কিন্তু তোমরা এগুলো নিয়ে পড়ো না। আমি আশা করবো এটা তোমরা ভালোভাবে পড়বা। এখানে যে বিষয়গুলো আছে সেগুলো মনে রাখবা, সেগুলো মনে রাখলে আমরা পরবর্তী ক্লাসে যখন অঙ্ক করবো তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে আমার এই অধ্যায়ের প্রাথমিক আলোচনাটা এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনের সমস্যাগুলো সমাধান চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তোমাদের সকলকেই ধন্যবাদ।